তখন শীতের শুরু, বলা যায় শীত মানেই সকালে জেগে ওঠা সহ্য একরাশ ফুল। ভারতের নৈহাটি জেলার একজন সামান্য মুদি হলো হবি সাহেব। তার একটি ছোট্ট মুদিখানার দোকান রয়েছে। বাজারে আজ প্রচুর পরিমাণে ভিড়। বাংলাদেশ থেকে নতুন নতুন টাটকা সবজি এসেছে, আলু, বাঁধাকপি, লাউ, আরো বিভিন্ন রকম সবজি। মুদির দোকানের পাশেই একটা সবজির দোকান। দোকানের মালিক আজ একটু দেরি করে আসাতে হবি একটা লোককে জিজ্ঞাসা করে, মুকুল সাহেব, আজ খানবাবু বাজারে এলেন না যে? তার নাকি মেয়ের বিয়ে, তাই কদিন আসবেন না। মেয়ের বিয়ের কথা শুনতেই মনে পড়ে যায় নিজের মেয়েটার কথা। তারও তো একটা মেয়ে আছে, তাকেও তো একদিন বিয়ে দিতে হবে। এই কথা মনে পড়তেই হবির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইট বালিতে গাঁথা একতলা একটা বাড়ি, সামনে ছোট্ট একটা বাঁশের দরজা। বাড়িতে ঢুকতেই সুন্দর ফুলের বাগানে ভর্তি। তে ভীষণ পরিমাণে পছন্দ করে ফুল। সকাল বেলায় আয়ু তাড়াহুড়ো করে রান্না করছে। তে আজ কলেজে যাবে। আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল তে কলেজে ভর্তি হয়েছে। এইচএসে বেশ ভালো রেজাল্ট হয়েছে। কলেজ শেষ করে এমএসসি বা এমপিএইচ ডিগ্রি নিয়ে একটা নিজস্ব হাসপাতাল খুলবে। সেখানে থাকবে অসংখ্য রোগী। দরিদ্রদের জন্য থাকবে বিনা পয়সায় চিকিৎসা। অনেক স্বপ্ন তের চোখে। এসব ভাবতে ভাবতে তৈরি হচ্ছিল, হঠাৎ রান্নাঘর থেকে আয়ুর ডাক পড়ে, কিরে তে, তোর হলো? ভাত পেরেছি তো। খানিকটা হেঁটেই পড়ে মার্কেট। সরু রাস্তার পথ পেরিয়ে বাবার মুদিখানার দোকানে চলে যায় তে। হিরে মা, ভাড়া আছে তোর কাছে? 100 টাকা ধরিয়ে দিয়ে বলে, এই নে, এটা রাখ। আর শোন, কলেজ শেষ হলে সোজা বাসায় চলে আসবি, ঠিক আছে? বাবাকে বিদায় জানিয়ে চলে যায় বাস স্ট্যান্ডে। ল্যাম্পপোস্টের কাছে আজ কোনো গার্ড নেই। তে একটু অবাক হলো। পাশে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তের ভীষণ মায়া হলো, ছুটে চলে গেল তাকে সাহায্য করার জন্য। ওপারে পার করে কিছুক্ষণ পর তে এই পাশে চলে আসে। তাকে যে বাস ধরতে হবে, নাহলে যদি ক্লাসের জন্য দেরি হয়ে যায়। শীতের সকালেও টানা রোদ, তবে এই রোদ গায়ে লাগছে না, বরঞ্চ ভালোই লাগছে। সারি সারি দাঁড়িয়ে আছে কতগুলো গাড়ি। রাস্তায় আজ ভীষণ পরিমাণে জ্যাম। টোল ট্যাক্সের ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো। রোদ ধীরে ধীরে তার রূপ পাল্টাচ্ছে। উঁচু রোডের ব্যানারে বড় বড় করে লেখা রয়েছে ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ প্রাধিকরণ। কালো একটা মার্সিডিজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আয়নার ফাঁকে ফাঁকে কেউ একজন করুণ নজরে তাকিয়ে আছে তের দিকে, যেন ভীষণ পেতে ইচ্ছা করছে তাকে। এই নিয়ে আরো একবার দেখলো তাকে। সে কতদিন আগে তাকে একবার দেখেছিল। আজ চোখের দেখা দেখে তার ভীষণ পরিমাণে শান্তি লাগছে। চোখের ঝলসানি উঠছে মনে। কিছুতেই মেয়েটার দিক থেকে চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে এখনই ছুটে গিয়ে মেয়েটাকে গাড়িতে তুলে আনি, কিন্তু সেটা তো সে করতে পারছে না। তের বয়স সবে 19। যৌবনে পা দিতেই অনেকের নজর দিয়ে দিয়েছে। তারপরেও এই রূপ কত উজ্জ্বল। নীল একটা থ্রি পিস, চুলগুলো পিছনে গার্ডার করা, কপালে ছোট্ট একটা কালো টিপ। রোদের ঝলকানো আলোতে তের গায়ের ফর্সা রং আরো চকচক করে উঠছে। লোকটির চোখে ভীষণ আকাঙ্ক্ষা। কিছুক্ষণ পরেই একটা বাস আসলো। কল্পনাময়ী মেয়েটা তার বুক তছনছ করে সেখান থেকে চলে গেল। পিছন থেকে সাথে সাথে আওয়াজ এলো, গাড়ি এখানে পার্কিং এর পারমিশন নেই, প্লিজ গাড়ি সাইড করুন। জঙ্কুকের আর কথা বলতে ইচ্ছা করলো না, সেও সেখান থেকে চলে যায়। ডক্টর মথুরা মোহন কলেজ। কলেজটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর। ভেতরে ঢুকতেই সুইটার বলে কেউ একজন ডেকে ওঠে। তে দাঁত কটমট করে তাকায়। কি সুইটার, তোমাকে যেটা বলেছিলাম সেটা করবা না? তে হাত মুষ্টি করে। রাগের কারণে কান দুটো লাল হয়ে যায়। মনে হচ্ছে সামনের লোকটির গলে বেশ কয়েকটা কষিয়ে থাপ্পড় মারি। বাবা বলেছে কলেজে সিনিয়রদের সাথে তর্ক করা মানে ভবিষ্যৎ নষ্ট। দেখুন ভাইয়া, আমার ক্লাস আছে, আমি কোনো ঝামেলা জড়াতে চাই না, প্লিজ আমাকে সাইড দিন। ইউনো হাসে। পাশে থাকা ছেলেরা হো হো করে হেসে ওঠে। ভাইয়া, হোয়াট দ্য হেল ভাইয়া, তুই আমার ভাইয়া বলিস কোন সাহসে? তে দমিয়ে রাখে নিজের রাগ। তে জানে এখন তর্ক করা মানে নিজের বিপদ নিজে টেনে আনা। দেখুন, আমি এসব কথা শেষ করার আগেই কলেজের বিজ্ঞান স্যার এসে তেকে ডাক দেয়। ঘন্টা বেজে গেছে, তে যাও, ক্লাসে যাও। তে আর কথা বাড়ায় না, ইউনোর দিকে একবার তাকিয়ে ধিক্কার হাসি দেয়, তারপর সেখান থেকে চলে যায়।
বিক্রম স্যার ইউনোর কাছে এগিয়ে আসে, কাঁধে হাত রেখে বলে, বাবার একমাত্র ছেলে তুমি, সাথে আবার শহরের গুন্ডা। করো যা করছো করো, তবে সাবধান, আমার কলেজের ছেলে মেয়েদের থেকে দূরে থাকো, এটাই তোমার ভালো। চলে যেতে গিয়ে আবার পিছন ঘুরে বলে, শোনো একটা কথা বলি ইউনো, এখনো তোমার অনেক সময় পড়ে আছে, বেশি করে ভাবো, জীবনে ভালো কিছু করো। তোমার বাবা কলেজে টাকা বিতরণ করে বলে ভেবে নিও না কলেজটা তোমার বাবার। সো বি কেয়ারফুল। বলে সেখান থেকে চলে যায়। ইউনো রাগে গর্জে ওঠে, হোয়াট? আজ অব্দি কারোর সাহস হলো না এই ইউনোর সাথে কথা বলার, আর আজ কিনা ওই একটা সামান্য মেয়ের জন্য কেউ আমার ওপর কথা বলার সাহস পেল। কিন্তু তোর যে কি হাল করে ঠকতেও পারবি না। সেমিনার রুম পেরিয়ে 3 তলার কোণার রুমটাতে ক্লাস। ভিতরে ঢুকেই দেখতে পায় ক্লাসরুমটা বেশ চওড়া, সারি সারি বেঞ্চ বসানো, ছাত্রছাত্রীদের গমগম করছে ক্লাস। তে প্রথম বেঞ্চের কোণায় গিয়ে বসে পড়ে। তে এই কলেজে নতুন, তাই তেমন কোনো বন্ধু নেই। থাকার মধ্যে হাতে গোনা 2টো বান্ধবী, কিন্তু তারা এখনো পৌঁছায়নি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ পিছন থেকে একজনের ডাক পড়ে, তে কখন আসলি? এই মাত্র। তুই কোথায় বসেছিস? এখানে বস না, এখানে জায়গা আছে। তাদের দুজনের মধ্যে ভীষণ মিল। ক্লাসরুম তখনও চিৎকার চেঁচামেচিতে ভর্তি। কলেজের প্রিন্সিপাল ক্লাসে প্রবেশ করে, তার হাতে বড় একটা ফাইল। I hope everyone is well. I have announcement to make. আমাদের কলেজের ইংরেজি শিক্ষক তিনি কিছুদিনের জন্য ছুটিতে গেছেন, সেই কারণে নতুন একজন শিক্ষক এসেছেন। আশা করছি সকলে তাকে উৎসাহিত করবেন। নতুন শিক্ষকের কথা শুনে সকলে খুশি হয়ে যায়। দেব ভাবে, এই তো সেদিন ইংরেজি স্যারের সাথে কথা বলল, উনি তো সেদিন কোনো কিছু জানালেন না, তাহলে হঠাৎ করে কেন ছুটি নিলেন? ছাত্রছাত্রীদের ভাবনার মাঝে ক্লাসরুমে প্রবেশ করলেন একজন বিশাল দেহের অধিকারী সুদর্শন পুরুষ, লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, সাদা টি শার্ট সাথে কালো একটা ব্লেজার। চুলগুলো বেশ লম্বা লম্বা, প্রায় কাঁধ সমান, পিছনের কাঁধ বেয়ে জড়িয়ে আছে চুলগুলো, সামনে ছোট ছোট চুল, গায়ের রং শ্যামলা মাটি বর্ণের, পুরো হাত ভরে ট্যাটু করা। ক্লাসের প্রায় ছাত্রী নতুন ইংরেজি শিক্ষককে দেখে এক বালতি ক্রাশ খেলো। ন্যান্সি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সবার সাথে তেও ভীষণ ভাবে আটকে পড়ে ইংরেজি স্যারের ওপর। প্রিন্সিপাল চলে যায়। ইংরেজি স্যার নিজের পরিচয় দিতে থাকে, গুড মর্নিং স্টুডেন্টস, আই হোপ ইউ আর অল গুড। বেশি কথা বলবো না, আমি তোমাদের ইংরেজি টিচার জিওন জঙ্কুক। আশা করি তোমাদের আর কিছু জানার নেই। তাহলে আজকের ক্লাস শুরু করি। স্যার, আজ প্রথম ক্লাস, আজ পড়ানো বাদে সবার ইন্ট্রোডাকশন নিলে কেমন হয়? জঙ্কুক হাসলো, টেবিলে মার্কার রেখে সামনে তাকালো। ওকে স্টুডেন্টস, আমার অত্যন্ত প্রিয় তোমরা, তোমরা যা বলবে সেটাই হবে। ক্লাসের স্টুডেন্টরা ভীষণ পরিমাণে খুশি হয়। তেও খুশি মনে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। একটা মানুষ এতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর তার মন। একে একে সকলের ইন্ট্রোডাকশন শুরু হলো। সব শেষে প্রথম বেঞ্চের কোণায় বসে থাকা তের দিকে তাকিয়ে জঙ্কুক জিজ্ঞেস করলো, তো মিস, হোয়াটস ইওর নেম? তে নির্দ্বিধায় উত্তর দেয়, জি স্যার, আমার নাম কিমতে। ওয়াও, বিউটিফুল নেম। তে হাসে, সাথে সাথে জঙ্কুকও হাসে। জঙ্কুক তার দিকে তাকিয়ে এক পলক বাঁকা হাসি দেয়। তে বুঝতে পারলো না এই হাসির কারণ। আজকের ক্লাসটা শেষ করে তে আর ন্যান্সি বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়। সত্যি কথা বলতে জঙ্কুক স্যার অনেক হ্যান্ডসাম, তাই না বল? কিন্তু আফসোস, তার হয়তো বউ আছে, নয়তো গার্লফ্রেন্ড আছে। তোকে এসব কে বললো? আরে এত হ্যান্ডসাম ছেলে, যে কোনো মেয়ে তো পাগল হয়ে যাবে। উনি যাকে প্রপোজ করবে সেই হ্যাঁ বলে দেবে। কে না বলবে বলতো? কোনো পাগলই হবে যে ওনাকে না বলবে। হতে পারে ওনার জীবনে কোনো মেয়ে আছে। আর জানিস না, এখনকার ছেলেদের তো চিনিস, 10-12টা করে গার্লফ্রেন্ড থাকে। একটু মন খারাপ হলো। জীবনে প্রথম কোনো পুরুষকে ভালো লেগেছিল, কিন্তু ন্যান্সির কথা শুনে সত্যি মনে হলো সবকিছু। মনকে বোঝালো একদিনের দেখাতে শুধু মোহ সৃষ্টি হয়, এসব ভালোবাসা কিছুই না। তেরও হয়তো সেটা হয়েছে। সরু গলির মধ্যে দিয়ে যাওয়ার পর পৌঁছায় তার বাড়িতে। তখন আয়ুব তুলায় ধান ঝাড়ছিল। তে মায়ের পাশে গিয়ে বসে। তেকে এত খুশি দেখে জিজ্ঞাসা করে, কিরে আজ এত খুশি কেন? ও কিছু না মা, আজকে কলেজে অনেক মজা হয়েছে এই জন্য। তা কটা বন্ধু হলো কলেজে? ও আম্মু, তুমিও না,
বলো তো যে আমি বন্ধু বানাবো? বাবা যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। ওর জন্য তো আমি আরো কাউকে বন্ধু বানাই না। তাই বলে একটাও প্রেম করবি না? আম্মু তুমিও না পারো বটে, তুমি না পুরো বাবার উল্টো। আচ্ছা আম্মু, বাবার সাথে প্রেম করার সময় কি তুমি বাবাকে প্রথম প্রপোজ করেছিলে? আয়ু একটু হেসে বলে, তখনকার সময় তো আর ফোন ছিল না, ফেসবুকও ছিল না, তাই যখনই পছন্দ হলো কাছে গিয়ে বলে দিলাম মনের কথা। আর তোর বাবা, সে তো এইসবের থেকে 10 হাত দূরে থাকতো, তাই 1 বছর ঘুরতে হয়েছে ওনার পিছনে। হ্যাঁ কি বলো আম্মু এসব? তারপর বলো না কি হয়েছে। আয়ুর ভীষণ লজ্জা পেতে ইচ্ছা করলো, কিন্তু এখন তার এসব না বললে মেয়ে কি ছাড়বে, তাই আবার জিজ্ঞাসা করে, আম্মু বলো না কিভাবে মানালে বাবাকে? তোর বাবা ছিল ভীষণ লাজুক, আমি কথা বলতে গেলে সে কি লজ্জা, আমার দিকে তাকাতো না পর্যন্ত। কিন্তু ওই যে কথায় আছে সবুরে মিয়া ফলে, রোজ ওনার জন্য দাঁড়িয়ে থাকতাম কলেজের গেটে, আমাকে এড়িয়ে গেলে পিছু পিছু ছুটে যেতাম, হাল ছাড়িনি। একটা ছেলে একটা মেয়ের জন্য যা যা করতো ওইসব আমি করতাম তোর বাবার জন্য। তোর বাবা এইসব দেখে আস্তে আস্তে আমার ভালোবাসতে শুরু করলো। তারপর বাড়িতে বলার পরে আমাদের বিয়েটা হলো। এতক্ষণ হা করে শুনছিল এইসব, কতই না ভালো লাগে অন্যের ভালোবাসা দেখতে। তার জীবনে তো কোনোদিন এমন হলো না, শুধু স্বপ্নই দেখে গেছে। তার জন্য কি কেউ কোনোদিন এমনটা করবে না? রাতে হবে বাড়ি আসে, মায়ের বলা গল্প শুনে সে কি হাসি, বলা শুরু করলো আর অট্ট হাসি দিয়ে উঠলো। আয়ু মিটমিট করে হাসছে, হবি মেয়েকে ধমকও দিতে পারছে না। ছোট্ট সংসার, তবুও কত সুখী পরিবার তাদের। গত 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তে, তবে একটা বাস আসার কোনো খবর নেই। আজ তে বেশি টাকা ভাড়া আনেনি, কাল বাবার দেওয়া 100 টাকা জমিয়ে রেখেছে, হাতে মাত্র 50 টাকা। ট্যাক্সি নিলে সেখানেই তো চলে যাবে 40 টাকা, তাহলে বাড়ি ফিরবে কিভাবে? টোল ট্যাক্সের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো কথাটা। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দিল, আরে স্যার আপনি? দাঁড়িয়ে আছো যে, গাড়ি পাওনি নাকি? আসলে স্যার আমার কাছে তেমন ভাড়া নেই, আর বাসও আসছে না, ওর জন্য। আজকে তো বাস বন্ধ, তুমি জানো না? তোমাদের এদিকের বাস আজকে আসবে না। কোনো ব্যাপার না, তুমি আমার গাড়িতে উঠে পড়ো, আমিও তো কলেজেই যাচ্ছি, একসাথে যাওয়া যাক। কিন্তু স্যার আমি কি করে? আরে ওঠো, সমস্যা নেই। তোর কাছে যেহেতু ভাড়া নেই তাই সে গাড়িতে উঠে পড়ে। টোল ট্যাক্সের ধারে কালো মার্সিডিজ এখনো দাঁড়ানো, ভিতরে থাকা ব্যক্তিটি চোয়াল শক্ত হয়ে গেছে। জাঙ্কুক রাগে এক ঘুষি মারে গাড়ির ডিকিতে। কিরে তে, কি শুনলাম তুই নাকি কাইসারের সঙ্গে গাড়িতে এসেছিস? কিরে কি ব্যাপার, আমাকে বললি না তো? ন্যান্সি তুইও না শুধু উল্টোপাল্টা কথা মাথায় নিস, ওসব কিছুই না। আমি আর জানতাম না আমাদের ওদিকের বাস বন্ধ, রাস্তায় দাঁড়িয়েছিলাম, উনি দেখে আমাকে হেল্প করলো, এইটুকুই। যাক তাও ভালো। তা যাওয়ার সময় কিসে যাবি? ভাবছি কি যে করি। কেন, যার গাড়িতে এসেছিস তার গাড়িতেই চলে যা। মানে? আরে বুদ্ধু, কাল স্যারকে গিয়ে বল টোল ট্যাক্সির সামনে নামিয়ে দিতে, উনি কিছুতেই মানা করবে না। না বাবা, কোনো দরকার নেই, আমার কাছে ভাড়া আছে, 40 টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করে নেব, তাও ভালো। উফ তে, ওনার গাড়িতে গেলে তো সমস্যাটা কি? তোর আরো 40 টাকা বেঁচে যাবে। তুই একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তার কাছে 40 টাকা মানে অনেক মূল্যবান। তবে এভাবে একটা স্যারের গাড়িতে যাওয়া মোটেও ঠিক হবে না। সকালে যখন তুই গাড়ি থেকে নামছিল তখন সকলে অদ্ভুত ভাবে তাকিয়েছিল, এখন যদি আবার দেখি সবাই তো ভুল ভাববে, তার থেকে ভালো সে যাবেই না। দুপুর পেরিয়ে বিকেল 4টের ঘন্টা বাজলো। ন্যান্সির বোঝানোর পরে তে রাজি হয়ে যায়। এই 40 টাকা বাঁচানোর জন্য সে নয় একটু লোকের খারাপ নজর সহ্য করে নেবে, তাতে কি আছে? এসব ভাবতে ভাবতেই 4 তলায় যাচ্ছিল তে। কলেজের প্রায় স্টুডেন্ট বাসায় চলে গেছে, হাতে গোনা কিছুজন লোক রয়ে গেছে। কেউ এক্সট্রা ক্লাস করছে, কেউ হয়তো বা ক্যাম্পাসে বসে গল্প করছে। 4 তলার 2টা রুম পেরিয়ে 6 নাম্বার রুম হলো কাইসারের রুম। গুটি গুটি পায়ে রুমে যাওয়ার সময় হঠাৎ 5 নম্বর রুম থেকে একটা বিকট চিৎকার ভেসে আসলো। তে থেমে গেল, বোঝার চেষ্টা করলো এটা কিসের চিৎকার। আতঙ্ক চোখ নিয়ে তাকালো রুমের দিকে।
বেশ কিছুক্ষণ ধরে আর কোনো শব্দ এলো না। তে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলো। ঘরে বিন্দু মাত্র আলো নেই। এখন বিকেল, সন্ধ্যা নামতে একটু দেরি আছে, তবে বাইরের আলোর তুলনায় ঘরে ঘুটঘুটে অন্ধকার। ঘর থেকে তো চিৎকার এলো, তাহলে ঘরে কেউ নেই কেন? মাঝামাঝি একটা বড় টেবিল, তার উপরের মিনি ল্যাম্পটা জ্বালাতেই সারা ঘর আলোকিত হয়ে যায়। তের বুকটা যেন থেমে যায়। ওঠা নামা বন্ধ করে দিয়েছে। পাঁজরগুলো ভীষণ জোরে জোরে নাড়া দিল। নিজের চোখে কিভাবে বিশ্বাস করবে তে? সামনের বোর্ডে বড় বড় করে লেখা আছে প্রফেসর জিয়ন জংকুক। ফ্লোরে ফোটা দাগ। তের শরীরটা শিউরে উঠল। এক ঝটকায় ঝাঁকে দিয়ে উঠল তের শরীর। তাহলে কি জংকুক স্যার একজন? তবে সারা ঘর খুঁজে কোথাও পেল না কাউকে। এই ঘরে তের দমটা বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে পেটের মধ্যে থেকে সব পাক দিয়ে বেরিয়ে আসবে। আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারলো না সেখানে। ছুটে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুমের মধ্যে থেকে পানির আওয়াজ ভেসে আসলো। বেসিনের নল থেকে মুষলধারায় পানি পড়ছে। পাশে দেহ। জংকুক মুচকি হাসি দিয়ে বলে, আমি না চাইলে তুমি কখনোই আমার অস্তিত্ব খুঁজে পাবে না সোনা। যত দূর পালানোর ইচ্ছা পালিয়ে নাও। শেষমেশ আসতে হবে এই জিয়ন জংকুকের কাছে। তোমায় তো পাওয়ার জন্য ভালোবেসেছি সোনা। কিভাবে ছেড়ে দিই বলো তো? আর তোমার পাশে অন্য পুরুষকে কিভাবে সহ্য করি? তোমার পাশে যে আসবে তাকে আমি সেখানে শেষ করে ফেলবো। চিন্তা করো না সোনা, খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো।